অনার্স চতুর্থ বর্ষ প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের প্রাণিবিদ্যা ব্যবহারিক যে কোর্সটা আছে সেই কোর্সটা নিয়ে আলোচনা করব। কোর্স কোড 24, 31, 16। এটা 100 মার্কসের একটা কোর্স এবং এই কোর্সে তুলনামূলকভাবে অন্য ইয়ারগুলোতে অনেক যেরকম হাতে কলমে কাজ আছে, এই ইয়ারে একটু কম। এর থেকে বেশি এই ইয়ারে তোমাদেরকে মুখস্থ অনেক টাইপ আছে। তো সেইটা যদি কেউ করতে পারো তাহলে অনেক ভালো কিছু ভালো মার্কস পেতে পারবে। আর তোমাদের ভাইবার জন্য আলাদা আরেকটা কোর্স আছে, সেটা তো আলাদাই থাকবে। তো আমরা যদি দেখি যে এখানে তোমাদের যে কোর্সটা আছে সেই কোর্সে যদিও লেখা আছে 6+6 = 12 ঘন্টা, অর্থাৎ 2 দিনের এক্সাম 100 মার্কসের, কিন্তু অনেক সময় দেখা যায় কি যে প্রথম দিন রিটেনটা পুরোটাই হয়ে যায়, অথবা একটা বা দুইটা রাখা হয় পরের দিনের জন্য, আর সেই দিন ভাইবাটাও থাকে। এভাবেই সাধারণত এক্সামগুলো নিয়ে থাকি আমরা। কোনো কোনো কলেজে প্রথম দিনেই পুরো রিটেনটা হতে পারে, আবার কোনো কোনো দিনে 4টা বা 5টা কমপ্লিট করে পরের দিনের জন্য 1টা বা 2টা রাখা হয়। সো ওইভাবে আমরা একটু দেখব। তো তোমাদের এই মার্কসগুলা যেগুলো আছে আমরা একটু দেখি। টোটাল তোমাদের এখানে হচ্ছে 7টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। প্রথম যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে জীব পরিসংখ্যান সংক্রান্ত। এইটা তোমরা যেই বা স্ট্যাটিস্টিক্স যেই পরীক্ষাটা দিয়েছো, থিওরিটিক্যাল পরীক্ষা, সেটা যদি কেউ ভালোভাবে পড়ে থাকো ওই অংশটুকু, বা তার যদি এই সম্পর্কে নলেজটা অনেক ক্লিয়ার থাকে, মুখস্থবিদ্যা করলে এখানে হবে না। কারণ এখানে তো তোমাকে সংখ্যা চেঞ্জ করে দিবে, যেমন কোরিলেশন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, বা যে কোনো যেই জিনিসগুলো দেওয়া হবে। সো এই জিনিসগুলো হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। তো এই ক্ষেত্রে এখানে কিছু মার্কস ডিস্ট্রিবিউশন আছে 1 নাম্বারের ক্ষেত্রে। যেমন এখানে নমুনা, তোমাকে যেই নমুনাটা দেওয়া হবে একটা কাগজে সরবরাহ করুক বা বোর্ডে লিখে দিক, ওইটা অবশ্যই কিন্তু তুমি লিখবে। কারণ ওটা লিখলে কিন্তু একটা নাম্বার আছে। অনেকে মনে করো প্রশ্ন দিয়ে দিয়েছে অথবা বোর্ডে লিখে দিয়েছে, আমার খাতায় তোলার কোনো দরকার নাই। প্রশ্ন অবশ্যই খাতায় তুলতে হবে, কারণ এখানে কিন্তু নাম্বার আছে। আর অঙ্কটা করলে হচ্ছে তুমি 5 মার্কস পাবে। আর এটা তোমার যেই জিনিসটা বের করতে বলা হয় সাধারণত, এর সাথে যেই হাইপোথিসিসটা আর কি তুমি ধরবা, সেটা সত্যতা যাচাই অথবা এটার মানের ভিত্তিতে এটা গৃহীত বা গৃহীত নাই নয় কিনা, এই ধরনের যে বিষয়গুলো আছে সেই মন্তব্যটা তুমি লিখলে 2 পাবা। অর্থাৎ তোমাকে কিন্তু এইটা অনেকে করে না, এইটা করে না, যার কারণে নাম্বারটা, অর্থাৎ তোমাকে প্রশ্নটা তুলতে হবে সেকেন্ড, অর্থাৎ যেটা প্রশ্নটা নমুনা ডাটা যেই তোলাটা আর কি, এইটা। আর শেষে হচ্ছে তোমাকে অবশ্যই সিদ্ধান্তটা লিখতে হবে। 2 নাম্বারে থাকবে হচ্ছে তোমাদের এখানে 10 মার্কস, প্রত্যেকটাতে 10 মার্কস করে থাকবে। তো অর্থনৈতিক 4টা পার্ট আছে: শনাক্তকরণ, শ্রেণীবিন্যাস, বৈশিষ্ট্য, অর্থনৈতিক, মন্তব্য। তো আমরা এইটা 2 নাম্বারে নমুনা প্রাণী শনাক্তকরণ করতে হবে, তার ভেতরে আবার নির্দিষ্ট করা। 3টা হচ্ছে ক্ষতিকর এবং 2টা হচ্ছে উপকারী প্রাণী। টোটাল 5টা, 5 দুগুণী 10। আমরা দেখব সবগুলাই ডিটেলসে। 3 নাম্বারে থাকবে হচ্ছে এই দেখো, প্রথমটা তুমি যদি যেটা থিওরিটিক্যাল শিখেছো সেটা 1 নাম্বার। 2 নাম্বারে এই জিনিসের ম্যাক্সিমাম জিনিসগুলাই দেখবা যে তুমি কোনো না ফার্স্ট ইয়ারে আইডেন্টিফিকেশনে শিখেছো বা সেকেন্ড ইয়ারে আইডেন্টিফিকেশনে শিখেছো, এরকম কিছু থাকবে, কিছু নতুনও থাকবে। 3 নাম্বারে যেটা, এইটা মেইনলি আমরা যেটা করিয়ে থাকি সেটা হচ্ছে দইয়েরটা করিয়ে থাকি। তো দইয়ের যেই ভেতরে যে ব্যাকটেরিয়া পাওয়া যায়, এই ব্যাকটেরিয়ার আইডেন্টিফিকেশন করে এটার একটা প্রতিবেদন তৈরি করবে। এটা আমি নেক্সট ডিটেলসে দেখাবো। অথবা কি আসতে পারে, মিউকার, রাইজোপাস, এই ধরনের যে উপাদানগুলো আছে সেগুলো আসতে পারে। 2টার লেখার ধরন আলাদা, একই প্রশ্ন কিন্তু 2টার লেখা, যদি দই আসে তাহলে একভাবে লিখতে হবে, যদি মিউকার বা রাইজোপাস আসে তাহলে অন্যভাবে লিখতে হবে। কিভাবে লিখতে হবে, কি লিখতে হবে, এগুলো ডিটেলসে আমি সব দেখাবো। 4 নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ। এগুলো দেখো, প্রথম যেটা সেটাও সবই কিন্তু তোমার মানে হাতে কলমের কাজ বলতে মূলত এইটা আর এইটা, এই 2টা কাজই। তার ভেতরে এইটা সাধারণত গ্রুপে কাজ করে থাকে, এই দইয়েরটাই শুধু কাজ করতে হয়। মিউকোরাইজোপাস এগুলো দেওয়াই থাকে, সেটা দেখে আইডেন্টিফিকেশন করতে হয়। সো এখানে শুধু দইয়ের যেটা, এইটা একটু কাছের। আর মাছের পরজীবীর ক্ষেত্রে মাছটা কেটে তুমি ইন্টেস্টাইনটা বের করবা, করে ওখান থেকে জাস্ট একটা স্যালাইন ওয়াটারের মধ্যে বা একটু লবণ পানির মধ্যে যদি এটাকে রাখো,
খুব বেশি লবণ পানি দিলে কিন্তু আবার প্যারাসাইট মারা যাবে। প্রথমে নর্মাল স্যালাইন ডিস্টিল ওয়াটার দিয়ে এটাকে ধুয়ে পরিষ্কার করে দেন যদি এরকম কিছু পাওয়া যায়, সাধারণত একজন পেলেও ওইটা স্লাইডটা সবাই দেখলেও হয়ে যায়, অথবা তোমাকে কোনো নমুনা সরবরাহ করা হতে পারে। যদি মাছের হয় তাহলে তো কোনো সমস্যা নেই, মাছ কেটেই বের করতে হবে, তাহলে এটা হাতে কলমে কাজ। এবং দুইটার ক্ষেত্রে দুই ধরনের কিন্তু কাজ আছে। আচ্ছা, অথবাতে কি থাকবে? অথবাতে যদি আমরা দেখি তাহলে যে কোনো একটা পরজীবী, অর্থাৎ যে কোনো পরজীবী তোমাকে দেওয়া হবে সেটার। দুইটার ক্ষেত্রে কিন্তু আবার দুই ধরনের বিষয় আছে। কোনোটা শ্রেণীবিন্যাস লিখতে হবে বা কতটুকু লিখতে হবে, এই বিষয়গুলো এখানে আসবে। ৫ নাম্বার যেটা, এইটা ফিক্সড, এইটা তোমাকে একদম ৪টা জিনিস থাকবে, ৪টার যে কোনো তুমি ২টা পাবাই, কারণ তোমার নির্দেশনায় ওই ৪টা প্রাণীই থাকবে। সো এইটা তোমাকে একদম ঠুটস্থ করে যেতে হবে, কারণ এখান থেকে তুমি দুটো অবশ্যই পাবা, এবং সেই দুটোতে ১০ই পাওয়া যায়। তাহলে এটা তোমার জন্য অনেক সহজ, অল্প পড়ে একদম 100% লিখতে পারবা এরকম। ৬ নাম্বারের ক্ষেত্রে আমি যেটা বলবো, এক্ষেত্রে ২টা অথবা আছে। এখানে যেমন অথবার ক্ষেত্রে ২টা ৪টা থাকে, ৪টা থেকে ২টা করতে হয়। ৬ নাম্বারে যেটা থাকে সেটা হচ্ছে বেন্থোস প্লাঙ্কটন, যেটা তুমি সেকেন্ড ইয়ারে অলরেডি করে আসছো, সেম জিনিসই এখানে, এবং এটা এখানে কোনো ক্লাসিফিকেশন লিখতে হয় না। বেন্থোস প্লাঙ্কটনের ক্ষেত্রে কিভাবে কি করতে হবে, কি লিখতে হবে, কোনটা কোনটা পড়তে হবে, এগুলা কিন্তু আমি দেখিয়ে দেবো। এখানে এর অথবা, অর্থাৎ তোমার ফ্রেন্ড যদি ৩টি প্লাঙ্কটন ২টো বেন্থোস এটা লেখে, তাহলে হয়তো তোমাকে, সে যদি তোমার সামনে থাকে তাহলে তোমাকে হয়তো মাছের অস্থি দিবে, এবং ৫টা অস্থি শনাক্তকরণ করতে হবে। এগুলো আমি ডিটেলসে তোমাদেরকে দেখাবো। এরপরে আসি হচ্ছে, এইটা একেবারেই নতুন কিন্তু খুব সহজ। এখানে থাকে হচ্ছে কি সরীসৃপের, পাখির আর স্তন্যপায়ী, যে কোনোটার, যে কোনো দুই ধরনের প্রাণী, ২টা প্রাণী বলা হয়েছে, বাট সাধারণত ২ ধরনের কি দেখে? আঙ্গুলি সাধারণত আমরা দেখি না, নখর, আইসের মধ্যে শুধু সরীসৃপেরই আইস থাকে, পাখি বা স্তন্যপায়ীর আইস থাকে না। এজন্য আমরা নখর সাধারণত সরীসৃপ, নখর সাধারণত পাখির থাকে। তো এর ভেতরে সাধারণত যেহেতু পাখিটা অ্যাভেলেবেল, এজন্য পাখিরটাই বেশি ব্যবহার করা হয়, এবং সেটা হচ্ছে পাখির নখর আর হচ্ছে পালক, এইটা আমরা বেশি ব্যবহার করি। তবে কোনো কোনো কলেজে আইসটাও ব্যবহার করে থাকে। তো এক্ষেত্রে কিভাবে কি করতে হবে সব কিছু ডিটেলসে নেক্সটে দেখাবো। খাতা অলরেডি যেহেতু তোমরা তৈরি করে ফেলেছো, এখানে তো ১০-এ ১০ পেলে, তাহলে মার্কস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তোমার পাস করাটা কিন্তু অনেক সহজ। যেমন তুমি ৫ নাম্বার হুবহু মুখস্থ করে আসবা, তুমি কমন পেয়ে যাবা। ওখানে ১০, এখানে ১০, ২০ হয়ে গেল, ৪০-এ পাস। এখন তুমি যদি রিপোর্ট জমা দাও তাহলে এখানে কিন্তু আর ২০ হয়ে যাচ্ছে, অর্থাৎ তুমি যদি স্টাডি ট্যুরে যাও সেই রিপোর্টটা জমা দিলে তাহলে পাস করাটা কিন্তু, আর অন্যগুলো তো আছেই, সেখান থেকে ১-২ তো পাবাই, অর্থাৎ কেউ ফেল করবা না। কিন্তু যদি কেউ এই স্টাডি ট্যুরে না যায় তাহলে কিন্তু সে এই ২০ মার্কস পাবে না। সো এইটাতে যারা এখনো, যেসব কলেজে এখনো যায় নাই বা হয় নাই, অবশ্যই এইটা পাওয়াটা অনেক সহজ দেখে এটা অবশ্যই যাওয়া উচিত বলে আমি মনে করি। তো আমরা দেখব যে কিভাবে লিখলে, কিভাবে লিখতে হবে, কি পড়লে অনেক সহজে কিছু মার্কস পাওয়া যায়, সেগুলো আমরা দেখব। তো প্রথমে এরপরে ১৬ আর ১৮ কোডটা হচ্ছে ভাইভা। ভাইভার নাম্বারও কিন্তু ১০০, এবং এই ১০০টা ওই যেটা দেবে এটার জন্য তো তোমার কলেজের টিচাররা বলেই দিবে কিভাবে কি করতে হবে, ভাইবার ক্লাস নেওয়া হয়। তারপরে আমি যদি ছোট করে একটু বলি তাহলে বলবো, তোমার প্রথম কথা হচ্ছে যে তোমার সম্পর্কে তোমার জানতে হবে, অর্থাৎ টিচাররা সাধারণত এই লেভেলে এসে তোমাকে জিজ্ঞাসা করে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। এখন ইন্ট্রোডিউস ইয়োরসেলফ মানে কিন্তু শুধু এই যে তোমার নাম, তুমি কোথায় পড়াশোনা করে, এরকম না, অনেকভাবে এটাকে উপস্থাপন করা যায়। ইউটিউবে অনেক ভিডিও আছে, এগুলো দেখে নিবা, তাহলে দেখবা যে এগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা পাবে। দেন তোমাকে যেটা করতে হবে, তুমি যেই ফোর্থ ইয়ারের যে কোর্সগুলো পড়ছো এগুলার কোর্স কোড এবং কোর্স নেমটা জানতে হবে। এটা হচ্ছে সব থেকে কম পড়ার মধ্যে। আর বেশি, এর থেকে যদি বেশি পড়ো তাহলে ফার্স্ট ইয়ারের কোর্সগুলো শিখবা, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে কতগুলো কোর্স পড়েছো এই পর্যন্ত সেগুলো সম্পর্কে একটু নলেজ রাখার চেষ্টা করবে। দেন তোমাকে যেটা করতে হবে যে প্রত্যেকটা কোর্সের বেসিক জিনিস তোমাকে জানতে হবে। যেমন তোমার প্রত্যেকটা ফাইলামের নাম জানতে হবে, তুমি যেই কোর্সগুলো এই ফোর্থ ইয়ারে পড়ছো প্রত্যেকটা শিরোনাম, যেমন যদি বলি প্যারাসাইটোলজি, তাহলে প্যারাসাইট কাকে বলে, পরজীবী কাকে বলে, বন্য প্রাণী কাকে বলে, তারপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে,
অণুজীব কাকে বলে, এরকম যে একদম বেসিক যে হেডিং দিয়ে কিন্তু টিচার শুরু করতে পারে। সো এই ছোট ছোট প্রশ্নগুলা তোমরা শিখে থাকবে, একেবারে বেসিক প্রশ্নই সাধারণত টিচাররা করে থাকে। তোমার বিভাগের প্রত্যেকটা টিচারের নাম শুদ্ধভাবে শিখবে, ডেজিগনেশন তাদের যে পদবি সেটা সঠিকভাবে শিখবে, তোমার কলেজের প্রিন্সিপালের নাম, ভাইস প্রিন্সিপালের নাম তোমরা শিখবে, বিভাগীয় প্রধানের নাম শিখবে এগুলা। তাহলে তোমার জন্য এটা আর একটা বিষয়, সেটা হচ্ছে ফর্মাল ড্রেস মানেই কিন্তু এরকম না যে একদম সাদা শার্ট আর কালো প্যান্টই পরতে হবে বা শাড়ি পরে আসতে হবে। বিষয়টা এরকম যে তোমাকে একেবারে ফর্মাল, যে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক রংচং কিছু না পরে একদম আই সুদিং অর্থাৎ চোখে খুব সহ্য হবে এরকম একটা কালার, যে কোনো কালারের তুমি একটা শার্ট পরতে পারো, কালো প্যান্ট পরলেই বেটার হয়। আর হচ্ছে সেই অনুযায়ী তোমাকে স্মার্টলি চুল টুল থাকলে সেগুলো একটু একেবারে বলা যায় যে ভাইবা দিতে গেলে যে ফর্মালভাবে যেতে হয় সেভাবে গেলেই হবে। মেয়েদের ক্ষেত্রে সালোয়ার কামিজ হোক, বোরকা হোক বা শাড়ি হোক, কোনোটাতেই আপত্তি নাই, তবে সেটার জন্য অতিরঞ্জিত কোনো কিছু না হয়, একেবারে সিম্পল হয় সেভাবে আসার চেষ্টা করবে, তাহলে বেটার হবে। আচ্ছা, এখন আমরা এই যে আমাদের দেখো যে পরিসংখ্যানের মধ্যে কি কি থাকতে পারে, পরিমিত ব্যবধান থাকতে পারে, টি টেস্ট থাকতে পারে, কাই স্কয়ার টেস্ট থাকতে পারে, কোরিলেশন থাকতে পারে। তো এই 4 ধরনের প্রশ্নের মধ্যে এই 4টা বিষয় যদি তোমার ক্লিয়ার থাকে, যে কোনো অঙ্ক দিক না কেন তুমি সেটা করতে পারবা। এটা হচ্ছে, আর যারা হচ্ছে এই সম্পর্কে জানো না তারা চেষ্টা করবে ট্রায়াল ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে, কারণ টিচার ট্রায়াল ক্লাসে যে অঙ্কগুলো করাবেন ওইগুলোর ভেতর থেকে দেওয়ার চেষ্টা করবেন, শুধুমাত্র কিভাবে সংখ্যাটা একটু এদিক সেদিক করে। সো তুমি যদি বুঝতে পারো তাহলে তোমার জন্য জিনিসটা অনেক সহজ হয়ে যাবে। এই জন্য আমি বলবো অবশ্যই তোমাকে ক্লাসটা করতে হবে, অ্যাটলিস্ট প্র্যাকটিক্যালের এই বায়োস্ট্যাটের ক্ষেত্রে। আর যদি কেউ এটা সম্পর্কে আগে থেকেই ভালো জানে, সে ক্লাস করুক আর না করুক সেটা আসলে কোনো ফ্যাক্ট না, সে পারবেই। 2 নম্বরে আমাদের বলেছে যে নমুনা প্রাণী 10টা দেওয়া হয়, কিন্তু আসলে না, আমরা হচ্ছে এখান থেকে যেটা করতে হবে সেটা তো আমরা দেখবই। এখানে বলেছি দই করানো হয়, মিউকার রাইজোপাস। এখানে কিন্তু 2টা বিষয়, একটা হচ্ছে মাছের পরজীবী আর আরেকটা কিন্তু পরজীবী, কিন্তু সেটা হতে হবে সিস্টোড অথবা হচ্ছে নেমাটোড পরজীবী। যে কোনো পরজীবী কিন্তু তুমি পড়ে আসলে হবে না, এখানে সিস্টোড অথবা নেমাটোড পড়তে হবে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ, যেহেতু এখানে বলে দিয়েছে। তো সিস্টোডের মধ্যে সাধারণত পড়ানো হয় হচ্ছে টেইনিয়া, আর হচ্ছে নেমাটোডের মধ্যে পড়ানো হয় হচ্ছে অ্যাসকারিস। তাহলে টেইনিয়া আর অ্যাসকারিস এই 2টা যদি যে কোনো একটা দেওয়া হয়, তাহলে সিস্টোড আর হচ্ছে নেমাটোডের মধ্যে, তাহলে এটা একটা বিষয়। আর সাধারণত মাছের পরজীবীটাই রাখা হয়। আমি তোমাদেরকে শুধু মাছেরটা দেখাবো, কারণ এই দুটো অলরেডি আমি পড়িয়ে দিব হচ্ছে এই 2 নাম্বারের মধ্যে। এজন্য যে কলেজে যেভাবে লিস্টটা তৈরি করা হবে সেভাবেই করলেই হবে। আমি শুধু মাছেরটা দেখাবো, অথবা পরজীবী দেখালেও কোনো সমস্যা নেই। সিস্টোডের মধ্যে সাধারণত হ্যাঁ, সিস্টোডের মধ্যে হচ্ছে এইটা দেখাতে পারে আর ওইটার ক্ষেত্রে ওইটা। এখন এই যে 5 নাম্বার বলেছি 4টা পড়তে হবে, ড্রসোফিলা, মশা, উকুন, সিটোফিলাস। এই 4টা একদম ঠুটস্থ করে ফেলতে হবে, এইটার কোনো অপশন নাই, সবাইকে শিখতে হবে। গেল 6 নাম্বারে আমরা বলেছি যে আহ, আহ, মাছের অস্থি হতে পারে, অথবা হচ্ছে এই যে পুকুরের কাদামাটি থেকে যে বেন্থোস প্লাঙ্কটন সেটা হতে পারে। আমরা শুধু পাখির নখর আর পালক দেখব এখানে। নোটবুকের কথা তো বলেই দিয়েছি, এগুলো তো গেল 9 নাম্বার কলেজ থেকে। এখন আমি বলেছি সাধারণত এই 3টা বেশি করানো হয়, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোরিলেশন আর হচ্ছে কাইস্টার টেস্ট। তো নমুনা মানে তোমাকে যেই প্রশ্নটা দেওয়া হবে সেটা অবশ্যই খাতায় লিখবো। শেষে এইটার যেই কোরিলেশন থাকলে রিলেশন আছে কি না, এই টাইপের যে বিষয়গুলো থাকে সেগুলো তোমাকে বললেই এখানে হয়ে যাবে। সো 1 নাম্বার নিয়ে এখানে আমি কিছুই বলবো না, কারণ আমি কোনটা করাবো কি করবো না সেইভাবে তো আর আসবে না। আর এটা যেহেতু থিওরিটিক্যালি অলরেডি পড়েছে, এজন্য এটা সম্পর্কে আমি ডিটেলসে কিছুই বলছি না। 2 নাম্বারে আসি। 2 নাম্বারটা খুবই এইটা একটু বেশি পড়ার ভেতরে এই অংশটা একটু বেশি পড়া, তাছাড়া কোনো পড়া নাই। এখন তোমার কলেজে অনেক দিবে, তোমাকে কিন্তু ওইটা মাথায় রাখতে হবে কোনগুলা উপকারী আর কোনগুলা
অপকারী, এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমাকে ৩টা লিখতে হবে অপকারী আর ২টা লিখতে হবে উপকারী, টোটাল লিখতে হবে ৫। ৫ দুগুণি ১০, ১০-এর মধ্যে নাম্বার ডিস্ট্রিবিউশন ৪টা পয়েন্ট লিখতে হবে, ৪টাতেই হচ্ছে হাফ হাফ করে। যেমন শনাক্তকরণ অর্থাৎ বৈজ্ঞানিক নামটা লিখতে হবে, যে প্রদত্ত নমুনাটি, আমি যদি এখন আসি হার্মফুলের, তাহলে ফ্যাসিওলা হেপাটিকা গেল। এবার শ্রেণীবিন্যাস, এর শ্রেণীবিন্যাস করতে হবে, দেন এর বৈশিষ্ট্য লিখতে হবে, দেন একটা, আমরা এই ৩টা আগে থেকেই শিখেছি যে এটা লিখতে হয়, কিন্তু নতুন করে কি অ্যাড হবে সেটা হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব। অর্থনৈতিক গুরুত্ব মানেই কিন্তু শুধু উপকারী দিক না, উপকারী অপকারী ২টা দিকই থাকতে পারে। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে। কারোর কাছে এই অংশটা একটু কঠিন, তবে তোমরা দেখো এর ভেতরে ম্যাক্সিমাম জিনিসে তুমি পড়ে আসছো হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে। সো অনেক জিনিস পড়া আছে, কিছু জিনিস নতুন হবে। প্রথমে আসি হচ্ছে, এটা আমরা সবাই চিনি, মৌমাছি। এটা হচ্ছে অবশ্যই একটা উপকারী প্রাণী। তো উপকারী এটা আরেকটা জিনিস যে আর্থ্রোপোডার অনেক প্রাণী তোমাদের ফোর্থ ইয়ারের এই প্র্যাকটিক্যালে থাকবে। তো ক্লাসিফিকেশনের অনেক কমন কিছু আছে, যেমন সবই হচ্ছে আর্থ্রোপোডা প্লাস ইনসেক্টা, এই 2টা কমন। এখন তুমি জেনাস নামটা যদি জানো, তাহলে যে স্পিসিস নামটা যদি জানো এপিস ইন্ডিকা, তার মানে এই 2টা জানা, এই 2টা জানা। মাঝখান থেকে শুধু মুখস্থ করতে হবে কি এই 2টা। এই 2টা মুখস্থ করলে দেখো তোমার ক্লাসিফিকেশন কিন্তু মুখস্থ হয়ে যাবে। অনেকে ভয় পাও যে এত মনে রাখবো কিভাবে, মনে রাখাটা অনেক সহজ। আর্থ্রোপোডা যেগুলা থাকবে, যত পোকা সবই তো আর্থ্রোপোডা। সো আর্থ্রোপোডার ক্ষেত্রে আমরা আর্থ্রোপোডা ইনসেক্টা 2টা পেয়ে গেলাম। এরপরে আমরা জেনাস স্পিসিস নাম যেহেতু জানি, তাহলে জেনাস আর স্পিসিস শেষ হয়ে গেল, মাঝখান থেকে 2টা আমার পড়লেই হয়ে যাচ্ছে। আর এপিসের থেকে এপিডি, এটা তো আরও সহজ। আর হাইমেন অপটেরা, এটা হচ্ছে এর অর্ডার। শনাক্তকারী বৈশিষ্ট্যের যত ইনসেক্ট আছে, মস্তক, বক্ষ, উদর 3টা অংশে বিভক্ত থাকে, এটা আমরা জানি। আর্থ্রোপোডা মানেই পুঞ্জাক্ষী থাকবে, ওসিলি থাকবে, গেল। 2 জোড়া ডানা এবং 3 জোড়া পা থাকে। এগুলো কিছু কমন বৈশিষ্ট্য কিন্তু এদের ক্ষেত্রে। তো আমরা এই কমন বৈশিষ্ট্যগুলো যদি দেখি, তাহলে কিন্তু অন্যদেরও লিখতে পারবো। অল্প পড়েও অনেক কিছু কিন্তু শেখা যায় এভাবে, মিল করে যদি তুমি পড়তে পারো। তারপরে পেছনের পায়ে এদের পরাগ ঝুরি থাকে, পরাগ চিরুনি থাকে, কাটা কাটার মতন অংশ থাকে, উদরটা প্রশস্ত এবং এটা হুল ফুটিয়ে থাকে আমরা জানি। তাহলে আমরা এই 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 যে এই 2-3টে বৈশিষ্ট্য কিন্তু কমন, এটা আমরা বুঝতে পারছি। পরে স্পেসিফিকভাবে তার 2-3টা বৈশিষ্ট্য আরও এক্সট্রা অ্যাড করলেই হয়ে যায়। অর্থনৈতিক গুরুত্বটা কি? এটা হচ্ছে মৌচাক তৈরি করে, এবং মৌচাক থেকে আমরা মধু পাই, মোম পাই, মোমবাতি পাই। এটা পরাগায়নে সহায়তা করে, এখান থেকে অনেক ওষুধি গুণ সম্পূর্ণ হয় মধুটা, আমরা ওষুধ হিসাবে ব্যবহার করি। এর থেকে কালি, পেপার, বার্নিশ, ট্রে, লিপস্টিকের উপাদান হিসাবে এর উপাদান ব্যবহার করা হয়। আর এগুলো সব তো আমরা পজিটিভ কথা বললাম। নেগেটিভ, অর্থনৈতিক মানে পজিটিভ নেগেটিভ 2টা লিখতে পারবো। সো বিষাক্ত, হুল ফুটিয়ে এরা কি করে, প্রদাহ সৃষ্টি করে। এইটা গেল। এখন আসি হচ্ছে, এটা আমরা সবাই চিনি, কেঁচো। কেঁচোর ক্ষেত্রে যদি আমরা দেখি, এটা হচ্ছে অ্যানিলিডা। এটা ক্লাসিফিকেশন তো বলেছি যে হাফ মার্কস আছে, চাইলে কেউ মুখস্থ করতে পারো, হাফ মার্কস ছেড়েও দিতে পারো, খুব বেশি না। 5টার ক্ষেত্রে হাফ করে ছেড়ে দিলে হচ্ছে 2.5 মার্কস ছেড়ে দিতে হবে, এই আর কি। এদের দেহ, অ্যানিলিডার বৈশিষ্ট্য পড়লেই হয়ে যাচ্ছে, দেহ লম্বাকৃতির, নলাকৃতির, এবং এদের দেহে যেহেতু প্রকৃত খণ্ডায়ন থাকে, এদের কোনো প্যারাপোর সাইডে যে পায়ের মতন গঠন, এটা কেঁচোতে থাকে না। ক্লাইটের যে একটা গঠন থাকে, এই যে এটাকে বলা হয় হচ্ছে ক্লাইটেলাম। তারপরে সিটা, এগুলা তাদের আছে, এবং খণ্ডটা হচ্ছে 100 থেকে 120টা পর্যন্ত এদের দৈহিক খণ্ড থাকে। গুরুত্বের ক্ষেত্রে যদি আমরা দেখি, এটা খুবই পরিবেশ বান্ধব, কৃষকের নাঙল বলা হয়ে থাকে এটাকে, প্রাকৃতিক নাঙল হিসাবে আমরা এটাকে ব্যবহার করি। জৈব সার তৈরিতে এখন হচ্ছে কেঁচো ব্যবহার করা হয়ে থাকে, কম্পোস্ট যে সারটা সেইটা। প্লাস হচ্ছে এদের শিক্ষায়, যে আমরা পড়াশোনা করছি, কেঁচোকে আমরা ডিসেকশন করি। তো শিক্ষা এবং গবেষণায় এটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে আসি হচ্ছে শামুক, পাইলা গ্লোবোসা, এটা মলাস্কান একটা। এটা শনাক্তকারী বৈশিষ্ট্য, প্রথমে কিন্তু খোলক বলবো না, মাংস হলো দেহ, মেন্টাল পর্দা, তারপরে হচ্ছে খোলক থাকে, সবার যেহেতু খোলক থাকে না, যার থাকে তার ক্ষেত্রে লিখতে হয় মাথা, পদ, ভিসেরাল অঙ্গ, তারপরে হচ্ছে অপারকুলাম, যে শামুক দেখে তো আমরা জানি এদের কর্ষিকা থাকে, র্যাডুলা থাকে, এগুলো খুব কমন বৈশিষ্ট্য।
আচ্ছা, অর্থনৈতিক গুরুত্বের ক্ষেত্রে আমরা যদি দেখি মাছ, পাখি, স্তন্যপায়ীর খাদ্য মানে অনেক জায়গায় শামুকে রান্না করে খাওয়া হয়। পাখি খাচ্ছে, মাছ খাচ্ছে। তো এটা হাঁস মুরগির খাদ্য হিসাবে এটাকে ব্যবহার করা হয়। এর খোলক দিয়ে চুন তৈরি করা হয়, সার তৈরি করা হয়। এগুলো হচ্ছে এর অর্থনৈতিক গুরুত্ব। মাছের তো আর বলার অপেক্ষাই রাখে না। এটার ক্লাসিফিকেশন তোমরা তো সেই ফিশারিজ যেহেতু বায়োলজি কোর্স পড়েছো সেখানে তো অবশ্যই পড়েছো। সেখানে তো আছেই। শনাক্তকারী মাকু আকৃতির, এদের দেহে সাইক্লয়েড আইস থাকে আমরা জানি। এদের এক জোড়া ফুলকা ছিদ্র, কানকোর যে ছিদ্রটা এটাকে আমরা বলি ফুলকা ছিদ্র, আর ৪ জোড়া থাকে হচ্ছে ফুলকা। এর মুখছিদ্র একেবারে সামনে থাকে, এদের অপারকুলাম বা কানকোয়া থাকে। আর পুচ্ছ পাখনা থাকে হচ্ছে হোমোসার্কাল, সমান থাকে দেখে আমরা এটাকে বলি হচ্ছে হোমোসার্কাল। অর্থনৈতিক গুরুত্বের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখব এটা প্রোটিনের উৎস হিসাবে কাজ করে। হাঁস মুরগির ফার্মে ফিশ মিল হিসাবে এর অনেক উপাদান ব্যবহার করা হয়। মাছ চাষে যারা যুক্ত থাকবে তাহলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। স্বল্প সময়ে লাভবান হওয়া যায় এই ধরনের মাছ চাষ করে। এখন আসি হচ্ছে কোনো ব্যাংক, এইটা হচ্ছে একদম ওই যে বলবো যে ছোটবেলা থেকে পড়ে আসা একটা প্রাণী, এজন্য এটাও খুব কমন থাকে হচ্ছে। এটাও কিন্তু আমরা উপকারী প্রাণী হিসাবেই দেখছি। মাথা ও ধর, এদের লেজ নাই। এরা ত্বক, অ্যামফিবিয়া মানেই কিন্তু ত্বক খসখসে শুষ্ক এবং এদের দেহে আঁচিল থাকে। এদের অগ্রপদে ৪টা আঙুল থাকে, পশ্চাৎপদে ৫টা আঙুল থাকে। এদের প্যারোটিড গ্রন্থি থাকে, মুখছিদ্র অর্ধচন্দ্রাকৃতির এবং হচ্ছে এদের চোয়ালে কোনো দাঁত থাকে না। অর্থাৎ ব্যাঙ দেখে ভয় পাওয়ার কিছু নেই, ব্যাঙ কামড়ে দিতে পারবে না। এটা একটা সুবিধা। এরা গুরুত্ব হিসাবে আমরা যদি দেখি অনেক কীটপতঙ্গ খেয়ে আমাদের রক্ষা করে থাকে পরিবেশ, খাদ্য শৃঙ্খলা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা গবেষণায় ব্যাঙ, সবার প্রথমেই সায়েন্স পড়লে যেটা করতে হয় সেটা হচ্ছে ব্যাঙ কাটতে হয়। সবাই জানে সায়েন্স পড়লেই ব্যাঙ কাটতে হয় এবং অনেক জায়গায় এটা খাদ্য হিসাবেও ব্যবহৃত হয়ে থাকে। এরপরে আসি হচ্ছে আমরা পাখি। পাখির ক্ষেত্রে এই পাখি চিনে না এমন কেউ নাই। দোয়েল পাখিকে সবাই চিনি। পাখি আসলেই প্রথমে আকৃতির ছোট, পালক থাকবে, মানে যাই থাকুক না কেন পাখির অ্যাভিস মানেই হচ্ছে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে পালক আছে। অগ্রপদ ডানায় রূপান্তরিত হয় এবং ডানার কোথায় কোথায় সাদা কালো আছে এই রঙগুলো স্পেসিফিক বৈশিষ্ট্য হয়ে যায়। আর নখযুক্ত ৪টা আঙুল থাকে, এগুলো আমরা বলতে পারি। আরও ঠোঁটের কথাটা বলতে পারি যে ঠোঁট শক্ত এবং খাটো। গুরুত্বের ক্ষেত্রে আমরা যদি বলি এরা কীটপতঙ্গ খেয়ে প্রকৃতি থেকে সাহায্য করে, মানুষের খাদ্য হিসাবে ব্যবহার হয়, ময়লা আবর্জনা খায় যেহেতু সেহেতু পরিবেশকে সুরক্ষা রাখে। এ পর্যন্ত ছিল আমার হচ্ছে যেগুলা অর্থনৈতিকভাবে উপকারী সেগুলো আমরা বলেছি। এখন আমরা ক্ষতিকর কিছু প্রাণী দেখব। তো ক্ষতিকর প্রাণীর মধ্যে আমরা বলেছি যে এই যে দেখো সিস্টোড এখানে পড়ছি, অর্থাৎ হচ্ছে ওই যে ৪ নাম্বারের যে পরজীবীর বিষয়টা আসবে সেখানে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট হিসাবে কাজ করবে। অর্থাৎ এটা পড়লে ওখানেও কিন্তু যদি দেয় তাহলে তুমি এটাকে আইডেন্টিফাই করতে পারবা। একসাথে দুটো পড়া হয়ে যাবে। তাহলে অপকারী ফিতার মতন লম্বা, স্কলেক্সের ৪টি চোষক থাকে, স্কলেক্সের ২ সারি হুক এবং শীর্ষে রোস্টেলাম থাকে। এগুলো ছোটবেলার পড়া। গ্রীবাটা অনেক সরু এবং প্রশস্ত স্টাবেলা থাকে। গুরুত্বের ক্ষেত্রে যদি, যেহেতু পরজীবী তাহলে অবশ্যই পোষকের ক্ষতি করে এবং যে রোগটা সৃষ্টি করে সেটাকে আমরা বলি টেনিয়াসিস। এটা হচ্ছে টেনিয়াসোলিয়াম, সেজন্য টেনিয়াসিস। ডায়রিয়া হয়, বমি হয়, ক্ষুধামন্দ হয়, রক্ত স্বল্পতা দেখা দেয় এবং ক্যাটল ফার্ম, ক্যাটল মানে কি আমাদের যে গবাদি ফার্মটা, এই ফার্মের অনেক ক্ষতি করে থাকে। ফ্যাসিওলা হেপাটিকা এটা কিন্তু দিবে না কারণ এটা একটা ট্রিমাটোড আর ওইটা কিন্তু একটা সিস্টোড। ভাইভাতে অনেক সময় জিজ্ঞাসা করে একটা সিস্টোড পরজীবীর বৈজ্ঞানিক নাম বলো, একটা ট্রিমাটোড পরজীবীর বৈজ্ঞানিক নাম বলো, অথবা বলে থাকে এক পোষক একটা পরজীবীর বৈজ্ঞানিক নাম বলো দ্বিপোষক। এক পোষক হলে আমরা গোলকৃমি বলবো আর দ্বিপোষক হলে এই যে আমরা এদেরকে বলতে পারি। ঠিক আছে, তো এদের ক্ষেত্রে পরজীবী মানেই আমরা এটা আবার পাতার মতন চ্যাপ্টা অঙ্কীয় পৃষ্ঠীয়ভাবে। এর অগ্রভাগ ছোট, আমরা দেখতে পাচ্ছি ছোট মোচার মতন, আর পশ্চাৎভাগ
প্রশস্ত, মাঝখানটা প্রশস্ত, ক্রমশ সরু নিচের দিকে। অগ্রভাগে মৌখিক চোষক থাকে এবং অ্যাস্টেমোলম যারা এই টেইনিয়া প্লাটিহেলমিনথিস যারা তাদের ক্ষেত্রে কিন্তু চোষক থাকে ধরার জন্য। অগ্রপ্রান্তে মুখছিদ্র যে মাঝে থাকে, একদম মাঝখানে আমরা জানি যে এদের ক্ষেত্রে মাঝখানে জনন ছিদ্র থাকে এবং পশ্চাতে থাকে হচ্ছে রেচন ছিদ্র। এও যেহেতু অন্তঃপরজীবী তাহলে যকৃতে ফেসিওলা হেপাটিকা যকৃৎ কৃমি যেহেতু সেহেতু যকৃতে এটার ক্ষতি করে থাকে, যকৃৎ ফুলে যায়, পচন ধরে, আমসা হয়, আলসার, রক্ত স্বল্পতা, এবং এটাও ক্যাটেল ফার্মের ক্ষতি করে থাকে কারণ গবাদি পশুর রোগ সৃষ্টি করে থাকে। এই যে নেমাটোড, ওই যে ওটা ছিল সিস্টোড আর এটা হচ্ছে নেমাটোড। তাহলে নেমাটোডা অ্যাসকারিস লুম্ব্রিক, এখানে বানানটা ভুল আছে, অ্যাসকারিস এস হবে, অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস। শনাক্তকারী বৈশিষ্ট্য দেহ লম্বা নলকৃতির, উভয় প্রান্ত সরু। এটার ক্ষেত্রে কিন্তু ওই কেঁচোর সাথে মূল পার্থক্য হচ্ছে এর কিন্তু প্রকৃত খণ্ডায়নটা নাই। এর অগ্রপ্রান্তে মুখছিদ্র, পশ্চাৎ প্রান্তে পায়ুছিদ্র থাকবে। 4টা রেখা দেখা যায়, একটা অঙ্কীয়, একটা পৃষ্ঠীয় এবং দুই পাশে 2টা। এদের মুখছিদ্র রেডিয়েট অর্থাৎ 3টা ওষ্ঠ থাকে এদের, এবং পুরুষের পশ্চাৎ প্রান্ত বাঁকা, এটা অন্যতম একটা বৈশিষ্ট্য, এবং স্ত্রীর পশ্চাৎ প্রান্ত সোজা ও ভোঁতা থাকে। গুরুত্বের ক্ষেত্রে এও অন্তঃপরজীবী, মানুষের দেহের পরজীবী। পেটে ব্যথা হয়, পাতলা পায়খানা হয়, বমি মানুষের পরজীবী যদি এটাও ভাইভাতে জিজ্ঞাসা করতে পারে, মানুষের একটা অন্তঃপরজীবী বলো, একটা বহিঃপরজীবী বলো। অন্তঃপরজীবী বললে অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস, আর বহিঃপরজীবী বলে উকুনের কথা। দুইটাই কিন্তু তোমার এই যে দেখো এর ভেতরেই কিন্তু আমরা পড়বো, 5 নম্বরে কিন্তু আমরা আবার উকুন পড়বো। নিউমোনিয়া হতে পারে, রক্ত স্বল্পতা, অপুষ্টি, যেহেতু পেটে অনেক হয়ে গেলে তখন আন্ত্রিক বাধার সৃষ্টি হতে পারে। এখন আসি, এই যে বলেছি আমি কিন্তু পোকা মানেই কিন্তু এই দুটো কিন্তু মনে রাখবো, আর্থ্রোপোডা ইনসেক্টা, আর যে না এই বৈজ্ঞানিক নামটা শিখলে আমার এই দুটো হয়ে যাবে, মাঝখান থেকে শুধু এইটুকু শিখতে হবে। এর ফ্যামিলিটা ঠিক আমার মনে পড়ছে না সঠিক আছে কিনা, একটু দেখে নিও। আচ্ছা, শনাক্তকারী বৈশিষ্ট্যের ক্ষেত্রে এটা দেখে বুঝতে পাচ্ছি, চকলেট রঙের, 2 থেকে 5 মিলিমিটার, খুবই ছোট হয়ে থাকে, মাথায় ও আলাদা একটা কি বলে ঢাকনা মতন থাকে যেটাকে আমরা বলি এলাইট্রা, প্লাস হচ্ছে সামনে একেবারে সরু থাকে। এদের পায়ের যে খণ্ডটা সেটা হচ্ছে টার্সাস 5 খণ্ড বিশিষ্ট এবং শেষের খণ্ডে নখ থাকে, মুখটা হচ্ছে চর্বণ উপযোগী। এই পোকাটা হচ্ছে ডালের পোকা, তাহলে ক্যালোসোব্রুকাস চাইনেন্সিস এটা হচ্ছে ডালের পোকা, মনে রাখবো কিন্তু কোনটা কিসের পোকা। ডালের পোকা, বীজের অঙ্কুরোদ্গম হ্রাস এবং হচ্ছে ডালের মূল্য, যেহেতু ডালের পোকা হলে তার কি দাম কমে যাবে, মূল্য হ্রাস হবে। এখন আমাদের এই পোকাগুলা চিনতে একটু কষ্ট হয়, খুবই একেবারে একই রকম দেখতে। এখানে কিন্তু চালের পোকাটাও দিতে পারে, তবে যদি মনে করো ওর ভেতরে ডাল আছে, ডালের সাথে একটা দুটো ডাল রেখে দেখাইলে খুবই সহজ, তাহলে চিনতে পারবো। অথবা এই যে মাথার প্রান্তটা আর শেষ প্রান্তটা যদি দেখি তাহলে কিন্তু মাথাটা সরু আর শেষ প্রান্তটা হচ্ছে একটু চওড়া টাইপের হয়ে থাকে। এইটার ক্ষেত্রে আমরা এইটা হচ্ছে দেখলে এটা আটার পোকা, এটা কিন্তু একদম চারকোনা টাইপের একটা হয়ে থাকে এবং রংটা হয়ে থাকে চকলেট কালারের। এখানে দেখো ইনসেক্টা, আর্থ্রোপোডা, আর এই দুইটা কিন্তু শিখলে শেখা হয়ে যাচ্ছে, মাঝখান থেকে শুধু এই দুইটা শিখতে হবে। মস্তক, আর্থ্রোপোডা মানে মস্তক, বক্ষ, উদর থাকবে, পুঞ্জাক্ষী থাকবে, অ্যান্টেনা থাকবে, এটার রংটা বললাম লালচে বাদামি। কোনো কিছু না পারলে তো এই দুইটা তো লিখতেই পারবো, তারপর গায়ে দেখে বাকিটা লিখলাম। আচ্ছা, অগ্রডানা শক্ত এবং পশ্চাৎ ডানা হচ্ছে ভাঁজযুক্ত। ওর 5টা খণ্ড টার্সাস ছিল, এর হচ্ছে 4 খণ্ড যুক্ত। গুরুত্বের ক্ষেত্রে এ হচ্ছে আটা, ময়দা, বাদাম এইটাতে দেখা যায়। খাদ্যশস্য যেহেতু এই ধরনের উপাদান তার নষ্ট করে থাকে এবং খাদ্যশস্যের মূল্যমানটা কমে যায়। এটা হচ্ছে পাটের বেছা পোকা, স্পাইলোসোমা। এটা সাধারণত এখন যেহেতু পাটের সময়টা চলে গিয়েছে বলা যায়, তারপরেও স্টকে থাকে, সেই হিসাবে দেখাতে পারে। তবে কোনো কোনো কলেজে অন্য কিছুও দেখাতে পারে, কোনো সমস্যা নেই, যেটা দেখাবে সেটাই পড়তে হবে। এই যে এখানে বললাম আর্থ্রোপোডা ইনসেক্টা, 2টা পড়লে হয়ে যাবে, মাঝখানে 2টা শিখে নিতে হবে।
শনাক্তকারী বৈশিষ্ট্যের ক্ষেত্রে মাঝারি আকৃতির হয়ে থাকে, হলুদাভ কালো ফোঁটা থাকে, এই যে হলুদাভ এবং কালো ফোঁটা থাকে, একজোড়া অ্যান্টেনা থাকে, কালো চক্ষু থাকে, মানে পুঞ্জাক্ষী থাকে, একই কথা। গুরুত্বের ক্ষেত্রে এটা পাটের বিছা পোকা বলে থাকি। পাতা খেয়ে ফেলে, কাণ্ড খেয়ে ফেলে, ডগা খেয়ে ফেলে, তাহলে গাছ মারা যায় এবং যেই আঁইশের গুণাগুণ সেটা নষ্ট হয়ে যায়, প্লাস গাছের অনেক ক্ষতি হয়ে থাকে। একে চিনি না এমন কেউ নাই। এটাও কিন্তু এই যে প্রথম দুইটা মনে রাখবো, শেষের দুইটা মনে রাখা তো কোনো বিষয় না, শুধু এইটুকু মুখস্থ করতে হবে একইভাবে। শনাক্তকারী বৈশিষ্ট্যের ক্ষেত্রে বক্ষ, মস্তক, উদর, এইটা পুঞ্জাক্ষী ওসেলি, ওই যে বলেছি আর্থ্রোপোডা যারা আছে সব যত পোকামাকড়, ডানা কিন্তু সবার আবার একরকম থাকে না, এটা একটু মাথায় রাখতে হবে। 2 জোড়া ডানা, 3 জোড়া পা, পেছনের পায়ে এখানে এখানে এটা অন্যটা চলে আসছে, এই যে এই দুইটা অন্য প্রথমটারটা চলে আসছে, এইটা এটা ভুল হবে, এটা হবে না। এদের ক্ষেত্রে আমরা বলতে পারি পায়ের গঠনের ক্ষেত্রে অ্যান্টেনা থাকে, টার্গাম থাকে, এ ধরনের যে উপাদানগুলো সেগুলো একটু দেখে নিতে হবে। আচ্ছা, গুরুত্ব এর সর্বভুক, সব কিছু খায়, রোগের বাহক, বিভিন্ন রোগের বাহক হিসাবে কাজ করে, খাবার নষ্ট করে থাকে এবং আমরা সর্বোপরি এটাকে ঠিক ব্যাঙের মতন এটাকে আমরা গবেষণায় ব্যবহার করে থাকি। এটা গেল আমার হচ্ছে প্রথম দুইটা প্রশ্ন কমপ্লিট। এখন আসি হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বারের দুইটা পার্ট, একটা হচ্ছে দই আর একটা হচ্ছে মিউকার বা রাইজোপাস। নাম্বার বন্টনটা দেখো, এটা স্লাইডে প্রদর্শন, অর্থাৎ তুমি রেডি করে স্লাইডটা কিন্তু অবশ্যই দেখাতে হবে টিচারকে, না দেখালে কিন্তু এই 3 মার্কস পাবা না। শুধু খাতায় লিখবা, সেটার জন্য কিন্তু 7 মার্কস। তো অবশ্যই টিচারকে তুমি পারো, পাইছো কি পাইছো না এটা দরকার নাই, যতটুকু পাও তুমি অবশ্যই টিচারকে এটা স্লাইডটা তোমাকে দেখাতে হবে। বাট এই ক্ষেত্রে তোমার স্লাইডে প্রদর্শন বলতে কি, রুটিটা দেওয়া থাকে, ওখান থেকে উঠে এক টুকরো কালো অংশ নিয়ে স্লাইডে স্যারকে দেখাইলে এটা সহজ তুলনামূলক। চিহ্নিত চিত্র আছে, গঠন বৈশিষ্ট্য আসছি পরে। প্রথমটা হচ্ছে স্লাইডে তৈরি। তো স্লাইডের ক্ষেত্রে আমরা খাতার এই 7 নম্বরে আগে আসি। এখানে প্রথমে কি লিখতে হবে? তত্ত্ব লিখতে হবে। তত্ত্ব হচ্ছে বইয়ে তোমরা খাতায় যেটা লিখছো সেটা, প্রয়োজনীয় উপকরণ লিখবে, কার্যপদ্ধতি লিখবে, পর্যবেক্ষণ লিখবে। পর্যবেক্ষণে গিয়ে এখানে ছবি এবং বৈশিষ্ট্য লিখতে হবে। এখন 2 ধরনের এই যে পুঁথির মালার মতন যেগুলো দেখছি এগুলো হচ্ছে স্টেপ্টোকক্কাস, আর এই যে লম্বা লম্বা দণ্ডের মতন যেগুলো দেখছি এগুলো হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। 2 ধরনের ব্যাকটেরিয়া আমরা দইয়ে দেখতে পারি। তারপরে আসি হচ্ছে সিদ্ধান্ত, অবশ্যই তোমাকে শেষে লিখতে হবে এটা ল্যাক্টোব্যাসিলাস পেয়েছো নাকি স্টেপ্টোকক্কাস পেয়েছো নাকি দুইটাই পেয়েছো। সো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পার্ট। কার্যপদ্ধতিটা আমরা একটু দেখি। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা টেস্ট টিউব, একটা পাত্রে, যেটা আলাদা বড় পাত্রেও হতে পারে, যাই হোক না কেন, সেটার মধ্যে যতটুকু দই নিব ততটুকু পানি নিব, নিয়ে এটাকে ঝাঁকিয়ে একটা মিশ্রণ তৈরি করব। সেই মিশ্রণটাকে রেখে দিব 20 মিনিটের জন্য। রেখে দিলে কি হবে, উপরে একটা স্বচ্ছ মানে হালকা কালারের একটা তরল উপাদান সৃষ্টি হবে। উপরের ওই তরল উপাদানটা আলাদা একটা টেস্ট টিউবে ড্রপার হোক বা অন্য কোনো কিছু দিয়ে হোক, নিচের ঘন অংশটা দইয়ের যে ঘন সেটা নিব না কিন্তু। এইটা নেওয়ার পরে এখান থেকে আমরা এরকম একটা স্লাইড নিব। স্লাইডের মধ্যে এই এই যে টেস্ট টিউবের মধ্যে যেই উপাদানটা নিলাম সেইটা আবার ড্রপার দিয়ে এখানে 1 ফোঁটা দিব, দিয়ে এরকম লুপের সাহায্যে এটাকে মানে চারিদিকে ছড়িয়ে দিব। অনেক সময় শেকিং করে থাকে, তবে সাধারণত এই লুপের সাহায্যে এটা করা হয়ে থাকে। এরপর বুনসেন বার্নারে এটাকে একটু হিট দিতে হবে। হিট দিলে কি হবে, ওই যে জলীয় দ্রবণটা ছিল সেটা শুকিয়ে যাবে। শুকানোর পরে এইটাকে ক্রিস্টাল ভায়োলেট দিয়ে প্রথমে কয়েক ফোঁটা ভায়োলেট দ্রবণ দিয়ে, এরপরে হালকা পানির ওই ড্রপার দিয়ে আমরা হালকা পানির একটা ফ্লো দিতে পারি, তাহলে রঙটা ধুয়ে জাস্ট স্লাইডটা একটু হালকা পরিষ্কার হয়ে যাবে। তখন এটাকে অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখে আমাকে আইডেন্টিফাই করতে হবে। পর্যবেক্ষণে আমরা যেটা করব, অবশ্যই অন্য যাই করি না কেন অন্য পাঠগুলোতে শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে হবে। তোমার যেটা পড়েছে তুমি একটা লিখলেও হবে, স্টেপ্টোকক্কাস নাকি ব্যাসিলাস, যেটা যে কোনো একটা লিখতে হবে। বেগুনি, এই যে বৈশিষ্ট্যটা হচ্ছে গোলাকার, ক্ষুদ্র এবং নিশ্চল বলের মতন যদি হয়, পুঁথির মালার মতন যদি হয়, দলবদ্ধ হয়ে থাকে, তাহলে আমার সিদ্ধান্তটা কি হবে, সেটা হবে স্টেপ্টোকক্কাস। আর যদি আমার এখানে
এরকম হয় বেগুনি হলো, কারণ যেহেতু আমি রংটা করেছি ক্রিস্টাল ভায়োলেট দিয়ে, বেগুনি রঙে হবে, কিন্তু গোলাকার না হয়ে লম্বা হবে, সরু হবে, নিশ্চল দণ্ডন, বলের মতন না, দণ্ডের মতন হবে। পুঁথির মালা থাকবে না, একক থাকতে পারে, এখানে দলবদ্ধ, কিন্তু একাও থাকতে পারে, গুচ্ছাকারেও থাকতে পারে। কদাচিৎ এই থেকে 8টা মিলে একটা মালা তৈরি হতে পারে, তবে সেটা না। সিদ্ধান্ত কি নিব তাহলে? সেটা হবে ল্যাক্টোব্যাসিলাস। ছবি আঁকতে হবে, মাস্ট বি, শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে হবে। সিদ্ধান্ত তো গেল। মিউকার আর রাইজোপাসের ক্ষেত্রে আমরা যেটা দেখব, সেটার ক্ষেত্রে আমরা যদি প্রথমে আসি মিউকার, এখানে হচ্ছে স্লাইডে উপস্থাপন করলে 2, তার মানে এই 2 সবার অদৃশ্যই বলা যায়। অবশ্যই ছবি আঁকতে হবে। বৈশিষ্ট্য লিখতে হবে কি? অঙ্গসংস্থান প্লাস জনন গঠন। তার মানে চিত্রে 2, 2টাতে আলাদা। ধরো আমি যদি 3 করে ধরি, 2টা, একটা হচ্ছে অঙ্গসংস্থান আর একটা হচ্ছে জনন গঠন, ঠিক আছে? তাহলে এখানে 3 আছে, সেইভাবে মার্কসটা কিন্তু ডিস্ট্রিবিউশন হবে। তো সেক্ষেত্রে এখানে এই 4 4 আর এখানে আছে 4, তাহলে 4 করে কিভাবে দেখব? চিত্র, এইটারও চিত্র আঁকতে হবে, এইটারও চিত্র আঁকতে হবে, 1 1 2 এ ডিস্ট্রিবিউশন হয়ে গেল। এই যে এখান থেকে যে উপাদানটা এই উপরের, এইটা একটা ফোরসেপ দিয়ে ধরে স্লাইডের উপরে রেখে স্যারকে দেখাইতে হবে। এরকম দেখতে লাগবে জিনিসটা। এর কি করতে হবে? আমরা প্রথমে শ্রেণীবিন্যাসটা লিখব, তারপর ছবি আঁকবো, তারপরে আবার বৈশিষ্ট্য লিখব। এই ছবিটা আঁকবো, মানে আমরা যদি মিউকার পাই তাহলে মিউকারের ছবি আঁকবো, তার বৈশিষ্ট্য লিখব। দেন আমরা জননাঙ্গের ছবি আঁকবো, তার বৈশিষ্ট্য লিখব। তাহলে বৈশিষ্ট্য, সাধারণ বৈশিষ্ট্য মিউকারের, জনন বৈশিষ্ট্য। ছবি এইটার ক্ষেত্রে এইটা, তাহলে এই ছবিতে 1, এটাতে 3, এটাতে 1, এটাতে 3। এই 1 কোথা থেকে আসলো? এটা লিখতে হয়। এই 1-এর জন্য যে স্পেসিফিক আলাদা নাম্বার আছে তা কিন্তু না, তারপরেও আমাদের লেখা উচিত। এই হচ্ছে এর ক্লাসিফিকেশন। শনাক্তকারী বৈশিষ্ট্যটা যেহেতু শাখা প্রশাখা মাইসেলিয়াম থাকবে। মিউকার রাইজোপাসের মধ্যে মূল পার্থক্যটা আমরা একটু দেখব। এর স্পঞ্জিওফোর খাটো, একক প্রান্তীয়, এবং হচ্ছে স্পোরঞ্জোফিল যেগুলা, সেগুলা থাকবে। এরপরে আমরা যদি দেখি এদের রাইজয়েড নাই, এটা অন্যতম একটা বৈশিষ্ট্য কার ক্ষেত্রে? মিউকারের ক্ষেত্রে। এই বৈশিষ্ট্যটাই কিন্তু অন্যতম একটা বৈশিষ্ট্য। মাইসেলিয়ামের উপরে জুই স্পোর থাকে, মাইসেলিয়াম উপরের যে অংশগুলো, এই যে জুই স্পোর, এগুলো কালারফুলও হতে পারে অথবা কালার ছাড়াও হতে পারে। জনন বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা কি দেখব? জনন বৈশিষ্ট্যের এদের 3 ধরনের প্রজনন হয়ে থাকে। এটা কিন্তু মিউকারের সাথে এখানেও একটা পার্থক্য আছে, যেমন এর অঙ্গজ হয়, রাইজোপাসের অঙ্গজ হয় না। রাইজয়েড আছে কার? রাইজোপাসের, কিন্তু এর নাই। এই দুটো কিন্তু অন্যতম। অঙ্গজের মধ্যে যেহেতু অঙ্গজ হয়, খণ্ডায়ন এবং কনিডিয়ার মধ্যে হয়। নিশ্চল থাকে এদের হচ্ছে, নিশ্চল স্পোরের মাধ্যমে অযৌন জনন এবং গ্যামেটের মাধ্যমে এদের যৌন জনন হয়ে থাকে। এইটা হচ্ছে মিউকারের এই যে প্রথম যে ছবিটা, এটা আঁকার পরে সাধারণ বৈশিষ্ট্য লিখব বা শনাক্তকারী বৈশিষ্ট্য লিখব, আর এই ছবিটা আঁকার পরে আমরা হচ্ছে জনন বৈশিষ্ট্য লিখব। এরপরে এসে হচ্ছে রাইজোপাস। রাইজোপাসের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে এর শাখা প্রশাখা মাইসেলিয়াম সিনোসাইটিক। সিনোসাইটিক মানে হচ্ছে একটা কোষের মধ্যে পরপর অনেকগুলা কোষ থাকবে, নিউক্লিয়াস মানে কোষ প্রাচীর থাকে না এদের ওইভাবে। এদের হাইফিগুলা হচ্ছে পার্শ্বপ্রাচীর বিহীন থাকে, পাশে কোনো প্রাচীর থাকে না হাইফিতে। এই যে রাইজয়েড থাকে, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। স্টলেন থাকে। এদের স্পোরঞ্জিয়াগুলা হচ্ছে কালো বর্ণের এবং হাইফির মধ্যেই থাকে হচ্ছে রেণু। জনন বৈশিষ্ট্যের মধ্যে আমরা যদি দেখি তাহলে বলেছি অঙ্গজ হয় না, যৌন অজনন হয়। অযৌন হচ্ছে স্পোরঞ্জের মাধ্যমে, আর যৌন জনন অবশ্যই গ্যামেটের মাধ্যমে। এখানে হচ্ছে রাইজোপাসের জেনারেল বৈশিষ্ট্যের ক্ষেত্রে এটা ছবি, আর এটা হচ্ছে জননের ক্ষেত্রে এই ছবি আঁকতে হবে। 4 নম্বরে এখানে কিন্তু 2টা বলেছে, ঠিক আছে? আচ্ছা, অঙ্গসংস্থান বা মাউন্টিং। যদি তোমার আসে হচ্ছে মাছের পরজীবী, তাহলে অঙ্গসংস্থান মানে বৈশিষ্ট্য, সাধারণ বৈশিষ্ট্য। অঙ্গসংস্থান মানে অনেকে বুঝে না কি লিখব, এটা হচ্ছে বৈশিষ্ট্য লিখতে হবে। ওই পরজীবীর বৈশিষ্ট্যটাই হচ্ছে অঙ্গসংস্থান। আর যার অন্য কোনো এই মাছের পরজীবী বাদে অন্য পরজীবী দিবে,
যেমন ওই যে বলেছি ফ্যাসিওলা বা এগুলো তো আসলে পাওয়া যায় না, এজন্য এগুলো দেওয়া হয় না। তারপরেও যদি এগুলো দেখাই, মাউন্টিংয়ের 4 নাম্বার তোমাকে দিয়েই দিবে, এটা একটা প্লাস পয়েন্ট। অবশ্যই কী করতে হবে, ছবি আঁকতে হবে। ছবিতে কত, 3 মার্কস। ওইটা মাছের পরজীবী হলে অবশ্যই তোমাকে কিন্তু উল্লেখ করতে হবে, মাছের পরজীবী দিয়ে বৈজ্ঞানিক নামটা লিখতে হবে। এরপরে হচ্ছে শ্রেণীবিন্যাসে কিন্তু নাম্বার আছে, তাহলে 4টা পার্ট কিন্তু আলাদা আলাদাভাবে লিখতে হবে। এর ক্ষেত্রেও একই, চিত্র আছে, শনাক্তকরণ আছে, শ্রেণীবিন্যাস, শুধু মাউন্টিং আর অঙ্গসংস্থান। এখন অনেক সময় হয় কি, এই মাউন্টিংয়ের 4-এর জন্য যদি অন্য প্যারাসাইট দেয়, তারও কিন্তু বৈশিষ্ট্য লেখাটাই বেটার। যেমন যদি তোমারে অ্যাসকারিস দেয়, তাহলে তুমি চেষ্টা করবা মাউন্টিং ওই 4 মার্কস অঙ্গসংস্থানের বৈশিষ্ট্য নেয়, তারপরেও অনেক সময় খাতা দেখার ফ্লোতে এটা উইপ করলে ঝামেলা হয়ে যেতে পারে। এজন্য তুমিও চেষ্টা করবা, যদি তোমাকে মার্কস না দিয়ে যে কোনোই দিক না কেন, আমি বলবো এইটাকে মাথায় না রেখে এই 4টা পয়েন্টই মাথায় রাখবো। বৈশিষ্ট্য লিখবো, ছবি আঁকবো, শনাক্তকরণ করবো, শ্রেণীবিন্যাস লিখবো। এবং শ্রেণীবিন্যাসটা লিখলে কোন পর্যন্ত, যেহেতু তুমি স্পিসিস নাম জানবাই, সেহেতু পুরোটা লেখাই বেটার। তাহলে ফিশ প্যারাসাইটের মধ্যে আমরা 4টা প্যারাসাইট দেখবো। অ্যাকান্থোসেফালাস একেবারে ফার্স্ট ইয়ারে পড়েছো, ক্যামালেনাস ফার্স্ট ইয়ারে পড়েছো, কস্টিয়া আর কাইলোডেনেল্লা, এই দুইটা হচ্ছে তোমাদের জন্য নতুন হতে পারে, বাট আমার মনে হয় যেহেতু তোমরা প্যারাসাইটোলজি পড়েছো, ওখানেও পড়তে পারো, এক্স্যাক্ট আমার জানা নাই। তাহলে এই ক্লাসিফিকেশন মুখস্থ করবা, এইটার কোনো মানে অন্যথায় হবেই না। তোমার যদি এই 4টা না দিয়ে অন্য যে 4টা দিক বা 5টা দিক, এইটার ক্লাসিফিকেশন মুখস্থ করা বাধ্যতামূলক। যেমন আমি 1 নম্বরে বলেছি, ইচ্ছা হলে করো, না হলে না করো, কিন্তু এখানকার ক্লাসিফিকেশন একদম ঠুটস্থ করে ফেলতে হবে। শনাক্তকারী বৈশিষ্ট্য ঠুটস্থ করে ফেলতে হবে, যেমন এদের দেহ কি, সরু, লম্বা, প্রোবোসিস, এবং ধর এইটা হচ্ছে প্রোবোসিস, ঘাড়, ঘাড়ের মতন একটা গঠন থাকে, তারপরে হচ্ছে অনেকগুলা হুক থাকে, এই যে কাটা কাটার মতন মাথা প্রোবোসিসে দেখতে পাচ্ছি, দেহের পশ্চাৎভাগ ক্রমশ সরু এবং ভোঁতা। ছবিটা খুবই সোজা, এই ছবি কেউ আঁকতে পারবে না এরকম না, খুবই সোজা ছবি, সবাই আঁকা শিখবে, না না আঁকলেও দেখলেও অনেকে চিনতে পারবা। আর স্লাইডে দেখলে এরকম দেখা যায়, বিশেষ করে এই প্রোবোসিস অংশটুকুই স্পষ্টভাবে দেখা যায়। এখন আসি ক্যামালেনাস। ক্যামালেনাসের ক্ষেত্রে আমরা যদি দেখি, এটা খুব সহজ, এরকম একেবারেই সহজ একটা ছবি শিখে ফেলবা। ছবি নিয়ে তো যেহেতু এখানে, তাহলে 3 লেবেলিং না করলে কিন্তু ফুল মার্কস পাওয়া যায় না, তাহলে এই 3 হয়ে গেল। এখানে তোমার হচ্ছে ক্লাসিফিকেশনে 2 হয়ে গেল, আর শনাক্তকরণ এই নামটা লিখলে 1 হয়ে গেল, তাহলে 3 আর 2 5 হয়েই তো গেল। না, এখানে 1 মনে হয়, যাই হোক 5 আর 5 10 কিভাবে দেখাইলাম, তাহলে আমি দেখি তো, 10, ও এক একটাতে তো 10, সরি, যে কোনো একটি চিহ্নিত পর শনাক্তকরণ পরজীবী একটি দিবে, হ্যাঁ একটি দিবে। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি দেখি, তাহলে এর শনাক্তকারী বৈশিষ্ট্য দেখলে বোঝা যাচ্ছে, নলাকার, উভয় প্রান্ত সরু, সুচালো, ত্বক পুরু, কিউটিকল, চোষক নাই। এদের আবার অন্যতম বৈশিষ্ট্য, চোষক থাকে না, প্রোবসিসও থাকে না, এবং পরিপাকনালী যেহেতু বডিটা একদম নলাকার, এর জন্য সরল এবং সম্পূর্ণ থাকে। অগ্রপ্রান্তে মুখছিদ্র, পশ্চাৎ প্রান্তে পায়ছিদ্র থাকে। তাহলে বৈশিষ্ট্য মুখস্থ করব, ক্লাসিফিকেশন। এই প্রথম দুইটা অবশ্যই মাছে পাওয়া যাবে, এই জন্য এই দুইটা খুবই কমন। এরপরে তোমাদের কলেজে কি দিবে না দিবে সেটার উপর ডিপেন্ড করে তোমরা পড়বা। তাহলে আমি এটা একটা প্রোটোজোয়ান প্যারাসাইট, সেটা বললাম, কস্টিয়া। এর শনাক্তকারী বৈশিষ্ট্য এককোষী, যেহেতু প্রোটোজোয়া তাহলে এককোষী, খালি চোখে দেখা যাবে না, এবং দেখতে হচ্ছে গোলাকার। সম্মুখভাগ ছোট, বড়, বড়, এটা বড়, 2 জোড়া ফ্লাজেলা থাকে, এই যে 1 জোড়া আর 1 জোড়া, 2 জোড়া, সামনেরটা ছোট আর পেছনেরটা বড়। অবশ্যই কিন্তু লেবেলিং করতে হবে এগুলা। দেহের অগ্রপ্রান্তে একটা কোষীয় গহ্বর থাকে, যা দেখছো এই ছবিটা পড়লেই তুমি বৈশিষ্ট্য লিখতে পারবা এরকম। তাহলে ছবিটা কিন্তু খুব সহজ, কস্টিয়া নেকাট্রিক্স, এটা হচ্ছে এর বৈশিষ্ট্য। আচ্ছা, এটাও কিন্তু খুব সহজ ছবি। অবশ্যই কিন্তু বৈশিষ্ট্য মুখস্থ করতে হবে। শনাক্তকারী বৈশিষ্ট্যের মধ্যে আমরা যদি দেখি, এটা ডিম্বাকার, অঙ্কীয় পৃষ্ঠভাবে চাপা থাকে, পৃষ্ঠতল উত্তল থাকে, অঙ্কীয় তলে অনেক সিঁড়ি থাকে, এই যে সিলিয়ার মতন গঠন থাকে, নিউক্লিয়াস থাকে, গহ্বর থাকে, ওরাল বাস্কেট স্বচ্ছ থাকে, গোলাকার, সাইটোস্টোম, মানে গলার অংশটা হচ্ছে গোলাকৃতির এদের। এই হচ্ছে তোমাদের আমি প্রথম যে 4টা এটা দেখাইলাম। নেক্সট ক্লাসে আমি
বাকি যে অংশটা আছে সেটা দেখাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর সাথে সাথে যদি তুমি প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করো তাহলে তোমার জন্য সুবিধা হবে, এবং যে ইনস্ট্রাকশন ভাবে দিয়েছি এটা যদি মেনটেন করতে পারো তাহলে আশা করি অনেক ভালো কিছু করতে পারবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।